প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 12-তে, সেই 12 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে 331 নম্বর পেজে, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ প্রশ্ন 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আমাদের আজকে 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথমে। তো প্রথমে দেখো, এই 12 নম্বর স্কুলে গ্রুপ এ, তার মধ্যে দেখো 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। তো প্রত্যেকটি স্কুলেই প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো এখানে প্রথম একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একে বলা হয়েছে সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত হলো, সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত হলো, এটা হবে তোমাদের m l⁻⁻1 t⁻⁻1, অর্থাৎ অপশান এ হবে, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন 1 পিকোমিটার সমান কত হবে? 10⁻12 মিটার। এরপরে প্রশ্ন কোন ভৌতরাশিটির একক নেই? কোন ভৌতরাশিটির একক নেই সেটা হবে কি? আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ অপশান সি। তারপরে জলে কিছু জৈব পদার্থ দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কী হবে? কমবে, অপশান এ। এরপরে প্রশ্ন একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গপাদের মধ্যে দূরত্ব হলো কি? অপশান বি, অর্থাৎ π/2। এরপরে প্রশ্ন 4 ডিগ্রি সেন্টিগ্রেড এ জলের আপেক্ষিক ঘনত্ব হলো কত? অপশান এ হবে 1। এরপরে একটি পরমাণুর মোট আধান এখানে -1 এবং এর মধ্যে 18টি ইলেকট্রন ও 20টি নিউট্রন আছে। পরমাণুটির ভর সংখ্যা হলো কত হবে? পরমাণুটির ভর সংখ্যা হবে এখানে 37। তো এটা তোমরা কীভাবে করবে দেখো, এই অঙ্কটা তোমাদের যে এভাবে করতে হবে। দেখো, আমাদের যখন ভর সংখ্যা কীভাবে নির্ণয় করি? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এখানে আমাদের কি বলা আছে দেখো, এখানে আবার এবং এর মধ্যে 18টি ইলেকট্রন আছে পদার্থটিতে, অর্থাৎ পরমাণুটিতে মোট আধান -1 এবং এটা 18টি ইলেকট্রন আছে। যেহেতু এর আধান -1, তাহলে এর মানে কি? পরমাণুটিতে অর্থাৎ এর পরমাণুটির কত? 17টি প্রোটন আছে, 17টি প্রোটন আছে। আর যে 18টি ইলেকট্রন বলে দিয়েছে, যেহেতু -1, তার মানে কী হবে? এখানে প্রোটন সংখ্যা কম হবে। অর্থাৎ যেহেতু -1, এর মানে হলো কি? পরমাণুটিতে 17টি প্রোটন আছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1 বেশি হবে তার থেকে। তাহলে এখানে 17টি প্রোটন আছে। তাহলে এবার এর ভর সংখ্যা তাহলে কত হবে? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন হচ্ছে কত? 17, প্লাস নিউট্রন কত বলা আছে? 20। তাহলে 17 আর 20 কত? 37। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, 37। এরপরের প্রশ্ন দেখো, যেটা দেওয়া আছে, প্রদত্ত কোন তথ্যটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব অনুযায়ী সঠিক নয়? তো এখানে তোমাদের অপশান সিটা হয়ে যাবে সঠিক। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে যে কোনো কক্ষপথে আবর্তন করে, এই অপশান সি এটা আমাদের সঠিক নয়। এরপরে আছে পদার্থ কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক কণা বর্তমান? সেটা হবে 2 গ্রাম হাইড্রোজেন। এরপরে পদার্থ কোনটিতে বিস্তৃত মাধ্যম তরল নয়? সেটা হবে অপশান বি, অর্থাৎ কুয়াশা। এরপরের যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে কোনটি অক্সি অ্যাসিড নয়? তো সেটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন জলের নমুনায় লবণটি উপস্থিত থাকলে ওই নমুনা থেকে অস্থায়ী ক্ষরতাকে সম্পূর্ণরূপে দূর করা যায় না। তাহলে এখানে কোনটি হবে সঠিক উত্তর তোমাদের? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এরপরে প্রশ্ন অ্যাসিটোন এবং মিথাইল অ্যালকোহল এর মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। তো এই এমসিকিউর প্রশ্ন যেগুলো হয়ে গেল, এরপরে গ্রুপ বিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, তার 23টা প্রশ্ন আছে, 1 নম্বর টোটাল 23 নম্বর দেওয়া আছে। তো 2 দাগের প্রশ্ন বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। সাইফনের টিউবের এক প্রান্ত তরল পৃষ্ঠের নিচে থাকতে হবে এবং অন্য প্রান্তটি তরলের পাত্রের নিচে অবস্থিত হতে হবে। এরপরে দেখো, সাইফনের টিউবটি তরলে পূর্ণ হতে হবে এবং কোনো ফাঁকা জায়গা থাকা চলবে না। দ্বিতীয় প্রশ্ন, এইচপি এবং ওয়াট এর মধ্যে সম্পর্ক লেখো। 1 HP = 746 ওয়াট। 3 থেকে বলা আছে কার্যহীন বলের একটি উদাহরণ দাও। দেখো, কার্যহীন বল কি? বল প্রয়োগে সরণ না হলে বা প্রযুক্ত বল ও সরণ পরস্পর লম্ব অভিমুখী হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না, একে কার্যহীন বল বলে। উদাহরণ দেবে কি? মালসহ কোনো ব্যক্তি অনুভূমিক পথে হাঁটলে ব্যক্তি সরণ ও অভিকর্ষ বল পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়া করে, সুতরাং অভিকর্ষ বলজনিত কৃতকার্য এর মান 0, তাই এটি কার্যহীন বল। এর পরের যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, পরের প্রশ্ন ছিল কি?
একটি স্ক্রুড্রাইভার এর গতি কী ধরনের গতি, সেটা একটি হবে ঘূর্ণন বা বৃত্তাকার গতি। এরপরের প্রশ্ন, প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি হলো এমন একটি ঘটনা যেখানে শব্দ কোনো কঠিন বস্তু পৃষ্ঠে প্রতিফলিত হয়ে আবার শ্রোতার কাছে ফিরে আসে, যখন উৎস এবং প্রতিফলিত পৃষ্ঠের মধ্যে দূরত্ব কমপক্ষে 17 মিটার হতে হয়। অর্থাৎ 17 মিটারের মধ্যে, অর্থাৎ উৎস এবং যে প্রতিধ্বনি সেখান থেকে বাধা পেয়ে ফিরে আসবে তার মধ্যে ডিস্টেন্স মিনিমাম 17 মিটার হতে হবে, তাহলে প্রতিধ্বনি সে শুনতে হবে, না হলে প্রতিধ্বনি উৎপন্ন হবে না। এরপরে দেখো বলা আছে যে 5 থেকে 6 দাগের প্রশ্ন, একটি বস্তু সমত্বরণে চলছে, এটি সরণ সময় লেখচিত্র কী হবে? দেখো সরণ সময় লেখচিত্র কী হবে? সমত্বরণ চলার সময় বস্তু সরণ এবং সময় লেখচিত্র একটি সরল লেখা হবে, যা সময়ের সাথে সরণ বৃদ্ধি দেখায়। রেখাটি সময় অক্ষের সাথে এককোণী হবে। দেখো এভাবে এইটা তোমাকে আঁকতে হবে। তো এটা যদি সময় হয় এবং এদিকে যদি সরণ হয়, তাহলে সমত্বরণে কী হবে? বস্তুটা ঠিক এইভাবে যাবে, সময় যত যাবে ত্বরণ ঠিক সেমভাবে থাকলে গতি আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে প্রশ্ন দেখো বলা হচ্ছে হুকের সূত্র লিখবে। হুকের সূত্র অনুযায়ী কোনো স্থিতিস্থাপক বস্তুতে প্রয়োগিত বলের মান এবং সৃষ্ট বর্ধনের পরিমাণ পরস্পরের সমানুপাতিক যতক্ষণ না বস্তুটির স্থিতিস্থাপক সীমা অতিক্রম করা হয়। তো সেখানে এফ ইকুয়ালস টু এক্স, এখানে এফ হচ্ছে প্রতিযোগীয় বল এবং এক্স হলো বর্ধন বা বিকৃতি, কে হলো বস্তুটির স্থিতিস্থাপক ধ্রুবক। এরপরের প্রশ্ন দেখো বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা আছে এখানে। তো এখানে স্তম্ভ তোমাদের মেলাতে হবে। তো প্রথম দেখো কী বলে, একের দাগে বলা আছে বলা আছে ঘনীভবন ও অনুভবন, সেটা হবে কি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এটা হয়। এবং তারপর দেখো বলা আছে প্রতিধ্বনি তৈরি হয় না, এটা হবে কত? প্রতিধ্বনি তৈরি হয় না, এটা হবে কি সাধারণ মাপের ঘরে। শব্দ নির্বন্ধ কি? সেটা হবে 1/10 সেকেন্ড। শব্দের তীব্রতা নিরাপদ মাত্রা হলো 65 ডিবি, অর্থাৎ 65 ডেসিবেল। এরপরে দেখো 9 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড এ জলের আয়তন সর্বাধিক থাকে। দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড এ জলের ঘনত্ব সর্বাধিক থাকে, তাহলে ঘনত্ব যেখানে বেশি আয়তন সেখানে কম হবে, তাহলে এটা কী হবে? ভুল, এটা মিথ্যা। সম্পৃক্ত বাষ্পে বয়লের সূত্র মেনে চলে, এটা ভুল, মেনে চলে না। শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে পৃথকীকরণ ফানেলের মধ্যে কম ঘনত্বযুক্ত তরলটি অবস্থান করে উপরের স্তরে। নেক্সট প্রশ্ন, পারমুটিট কি? পারমুটিট হলো অজৈব যৌগ যা সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের একটি প্রকার। এটি জল থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন অপসারণের জন্য ব্যবহৃত হয়, বিশেষত জলকে এটা হবে মৃদু করার প্রক্রিয়া। তো এরপরের প্রশ্ন দেখো বলা আছে যে ধনাত্মক আয়ন বিনিময়কারী রেজিন পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত যৌগটির নাম কি? তো সেটা তোমরা লিখতে পারো, ধনাত্মক আয়ন বিনিময়কারী রেজিন পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত যৌগটি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। উদ্বায়ী পদার্থ কোনটি? সেটা Na2CO3 10H2O, এটা হবে উদ্বায়ী পদার্থ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। পরের প্রশ্ন আছে কি কেলাস জল কি? লিখবে কেলাস জল হলো সেই নির্দিষ্ট পরিমাণ জল যা একটি ক্রিস্টালাইজ যৌগের সাথে রাসায়নিকভাবে যুক্ত থাকে এবং যৌগটি স্ফটিক গঠন বজায় রাখতে সহায়তা করে। উদাহরণস্বরূপ CuSO4 5H2O। আচ্ছা, এখানে এটা লিখবে কপার সালফেট পেন্টাহাইড্রেট, এ 5টি জল অণু কেলাস হিসাবে যুক্ত থাকে। তারপরে প্রশ্ন কী ছিল? হেনরির সূত্র লেখো। হেনরির সূত্র অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা তার আংশিক চাপের সমানুপাতিক গাণিতিকভাবে কীভাবে হয় সেটা তোমরা এখানে উত্তর দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন দেখো, সিজিএস এককে প্রোটনের ভর কত? 1.6726 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এরপরের প্রশ্ন দেখো যেটা আছে, একটি ইলেকট্রনের আধান কত? ইলেকট্রন আধান হয় -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে, এই পরের 3টে প্রশ্ন নেক্সট পেজে আলোচনা করব। দেখো পরের প্রশ্ন দেখো, এনটিপিতে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন গণনা করো। দেখো হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম পার মোল। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস এনটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে, এবং তাহলে কী হবে? তাহলে 10 গ্রাম হাইড্রোজেন এনটিপিতে কত গ্রাম দখল করবে? এটা দেখো 112 লিটার আয়তন দখল করবে। তো দেখো সিম্পলভাবে তোমরা এভাবে তোমরা ওই নিয়মে করে নেবে, বা এভাবে করতে পারো। যেমন 2 গ্রাম হাইড্রোজেন যদি 22.4 লিটার আয়তন দখল করে, তাহলে
10 গ্রাম কত করবে, তাহলে 2কে 2-এর সাথে কত গুণ করলে আমাদের 10 আছে, 5 গুণ করলে 10 গ্রাম হচ্ছে, তাহলে এদিকে আমরা সেমভাবে 5 গুণ করবো। দেখো 4 5 20 শূন্য হাতে 2, 5 10 2 12 2 হাতে 1, 5 10 1 11, পয়েন্ট একটা দিলে কত হবে 112 লিটার হয়ে যাবে। এভাবে করে নিতে পারবে, বা ওই নিয়মে করলে এভাবে করতে হবে। তারপরে যে প্রশ্ন ছিল দেখো, এই শর্তে 1 মোল O2 এবং 1 মোল O3 দ্বারা অধিকৃত আয়নের অনুপাত কত, একই শর্তে। অ্যাভোগাড্রোর সূত্র যদি একই তাপমাত্রা ও চাপে সমান সংখ্যক অণু সমান আয়তন দখল করে, সুতরাং 1 মোল O2 এবং 1 মোল O3 একই শর্তে সমান আয়তন দখল করবে, তাই আয়তনের অনুপাত হবে 1:1 হবে। এরপরে দেখো, বাষ্প ঘনত্ব অণুর ভর বাই হাইড্রোজেন অণুর ভর, বাষ্প ঘনত্ব সমান অণুর ভর বাই হাইড্রোজেন অণুর ভর। তারপর দেখো, তাহলে অণুর ভর সমান কী, অণুর ভর সমান কত কী হয়, বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন অণুর ভর। তাহলে দেখো এখানে আমরা বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে এখানে আমাদের, ঠিক আছে, বাষ্প ঘনত্ব 11.2 এবং হাইড্রোজেন অণুর ভর কত 2, তাহলে সেটা গুণ করলে কত 22.4 গ্রাম পার মোল। এরপরে কী বলে দেখো, 22.4 গ্রাম গ্যাস এনটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে, সুতরাং 11.2 গ্রাম গ্যাস এনটিপিতে 11.2 লিটার আয়তন দখল করবে, যেটা আমাদের উত্তরে চেয়েছিল যে এত গ্রাম এর আয়তন কত হবে, 11.2 লিটার হবে। তাহলে এটা হয়ে গেল। তো এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল এমসিকিউ টাইপসের প্রশ্নের মধ্যে 12 নম্বর স্কুলে ক্লাস 9 ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তো তোমাদের যদি সমস্ত উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।